এই প্রথমবার বাংলাদেশে দুটো বড় বন্দর টার্মিনাল লালদিয়া আর পানগাঁও অনেক লম্বা সময়ের জন্য মানে কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারের ভাষ্যমতে এতে দেশে বিশাল অঙ্কের বৈদেশিক বিনিয়োগ আসবে। কিন্তু অন্যদিকে এই সিদ্ধান্তের প্রক্রিয়া আর স্বচ্ছতা নিয়ে মারাত্মক সব প্রশ্ন উঠছে। তো চলুন এই চুক্তির আরও গভীরে গিয়ে দেখি কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে এত বিতর্ক তৈরি হলো। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা আমাদের সবাইকে অবাক করে সেটা হলো এই চুক্তির অবিশ্বাস্য গতি। ভাবা যায় মাত্র ১৩ দিনের মধ্যে লালদিয়া টার্মিনালের মতো একটা বিশাল প্রজেক্টের চুক্তি ফাইনাল হয়ে গেল। নভেম্বরের ৪ তারিখে প্রস্তাব জমা পড়ল আর ১৭ তারিখের মধ্যে চুক্তি সই। এই যে একটা রকেট গতি, এটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে। তো আমরা এখানে আসলে দুটো আলাদা চুক্তি নিয়ে কথা বলছি, আর এই দুটো চুক্তি কিন্তু বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করে দেবে। চলুন এক নজরে দেখে নিই চুক্তি দুটো আসলে কি। একদিকে আছে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল। এটা ৩০ বছরের জন্য পেয়েছে ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনালস। ওরা এখানে প্রায় $৫৫০ মিলিয়ন বিনিয়োগের কথা দিয়েছে। আর অন্যদিকে আছে ঢাকার কাছের পানগাঁও টার্মিনাল। এটা ২২ বছরের জন্য পেয়েছে সুইজারল্যান্ডের ম্যাডলগ, আর তাদের বিনিয়োগের কথা আছে $৪০০ মিলিয়ন পর্যন্ত। এখন আমরা বিতর্কের মূল জায়গাটাতে ঢুকব। প্রশ্ন হলো, এই চুক্তিগুলো, বিশেষ করে লালদিয়ার চুক্তিটা, এত কম সময়ে আর ঠিক কোন প্রক্রিয়ায় করা হলো? লালদিয়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় যে অভিযোগটা উঠেছে তা হলো এটি একটি অযাচিত আর প্রতিযোগিতাবিহীন চুক্তি। এর মানেটা কি? মানে হলো কোনো রকম উন্মুক্ত দরপত্র বা টেন্ডার ছাড়াই একটা নির্দিষ্ট কোম্পানিকে কাজটা দিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু দেশের সরকারি ক্রয় আইনের যে মূল স্পিরিট তার একেবারে বিরুদ্ধে যায়। সমালোচকরা কিন্তু বেশ কিছু সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরেছেন। তারা বলছেন এই প্রক্রিয়ায় সরকারি ক্রয় আইনকে এড়িয়ে যাওয়া হয়েছে। G2G মানে সরকার টু সরকার চুক্তির আড়ালে পুরো বিষয়টা গোপন রাখা হয়েছে। এমনকি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ করা হয়নি। আর বন্দর ব্যবহারকারী বা অন্য কোনো পক্ষের সাথে কোনো রকম পরামর্শই করা হয়নি। অর্থনীতিবিদ, স্বচ্ছতা নিয়ে কাজ করে এমন সংস্থার লোক, এমনকি যারা বন্দর ব্যবহার করেন, সবাই এই প্রক্রিয়া নিয়ে খুবই উদ্বিগ্ন। চলুন এবার শুনি তারা ঠিক কি বলছেন। দেখুন, অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ সরাসরি প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নিয়ে। তার কথা হলো, একটা নির্বাচনের মাত্র ৩ মাস আগে এমন একটা দীর্ঘমেয়াদী চুক্তি করা তাদের কাজের মধ্যে পড়ে না। এই রকম বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একটা নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দেওয়া উচিত ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডক্টর ইফতেখারুজ্জামান জোর দিয়েছেন স্বচ্ছতার উপর। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে চট্টগ্রাম বন্দরের মতো একটা কৌশলগত জাতীয় সম্পদ নিয়ে কি চুক্তি হচ্ছে সেটা জনগণের জানার অধিকার আছে, বিশেষ করে যখন অতীতেও এই G2G চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ গবার অভিযোগ রয়েছে। আর এই সমালোচনার সুর কিন্তু শুধু অর্থনীতিবিদ বা পর্যবেক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা নিজেরা বন্দর ব্যবহার করেন তারাও বলছেন যে গতিতে চুক্তিটা হয়েছে তা একদমই স্বাভাবিক না। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজনের মতে এই বুলেট গতিটাই আসলে যত সন্দেহর জন্ম দিচ্ছে। আচ্ছা, এত সব সমালোচনার মুখে সরকারের অবস্থানটা আসলে কি? কেন তারা মনে করছে যে এই চুক্তিগুলো দেশের জন্য খুবই জরুরি আর লাভজনক? চলুন এবার সেই দিকটা একটু দেখি। এই পুরো বিতর্কটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করে দেখতে পারি। একদিকে সমালোচকরা বলছেন প্রক্রিয়াটা অস্বচ্ছ, তাড়াহুড়ো করে করা হয়েছে আর প্রতিযোগিতামূলক ছিল না। অন্যদিকে সরকার বলছে এর মাধ্যমে দেশে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে, কোনো সরকারি ঋণ ছাড়াই বিশ্বমানের অপারেটর পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বন্দরের সক্ষমতা অনেক বাড়ছে। সরকারের যুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে এই সংখ্যাটা। তাদের হিসাব বলছে লালদিয়া চুক্তিটা বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা ১ লাফে ৪৪% বেড়ে যাবে। তার মানে দেশের প্রধান বন্দরের কাজের চাপ সামলানোর ক্ষমতা অনেকখানি বেড়ে যাবে। আর পানগাঁও টার্মিনালের ক্ষেত্রে সরকারের যুক্তিটা আরও পরিষ্কার। গত ১২ বছরে এই টার্মিনালটা প্রায় ১৬৫ কোটি টাকার লোকসান দিয়েছে। তো এই চুক্তিটা হচ্ছে সেই লোকসানের ধারাটা বন্ধ করার একটা উপায়। এখানে কিন্তু আরও একটা জরুরি তথ্য আছে। পানগাঁও টার্মিনালের জন্য সরকার এর আগেও উন্মুক্ত দরপত্র ডেকেছিল,
কিন্তু লোকসানে চলা এই টার্মিনাল পরিচালনার জন্য কোনো দেশীয় কোম্পানি তখন এগিয়ে আসেনি। এরপরে আসলে বিদেশি অপারেটরের কথা ভাবা হয়। আচ্ছা, সরকারের ব্যাখ্যা আর সমালোচকদের অভিযোগ দুই তো আমরা শুনলাম, কিন্তু এর পরেও কিছু মৌলিক প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে, যেগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন, কেন উন্মুক্ত দরপত্র ডাকা হলো না? লালদিয়ার মতো এমন একটা গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের জন্য সেরা প্রস্তাব কোনটা সেটা যাচাই করার জন্য একটা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্রক্রিয়া কেন অনুসরণ করা হলো না? দ্বিতীয় প্রশ্নটা হলো স্বচ্ছতা নিয়ে। জাতীয় স্বার্থ আর নিরাপত্তার সাথে জড়িত একটা চুক্তির খুঁটিনাটি জনগণের কাছ থেকে কেন গোপন রাখতে হবে? পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বাধাটা কোথায় ছিল? আর সব শেষে সময়ের প্রশ্নটা। এমন একটা দীর্ঘমেয়াদী আর প্রভাবশালী সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের মুহূর্তটাকেই কেন বেছে নেওয়া হলো? এই তাড়াহুড়োর পেছনের আসল কারণটা কী ছিল? এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই দুটো চুক্তি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। একদিকে যেমন আধুনিকায়ন আর বিশাল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে প্রক্রিয়াগত স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। এই নতুন অধ্যায়টা ইতিহাসে কিভাবে লেখা হবে তা পুরোপুরি নির্ভর করবে ভবিষ্যতে এই চুক্তিগুলোর স্বচ্ছতা আর জবাবদিহিতা কতটা নিশ্চিত করা যায় ঠিক তার ওপর।